হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। তো চলো, তোমরা বারবার রিকোয়েস্ট করছিলে যে পেজ নম্বর 84, যে টেস্ট পেপারের ইতিহাসের যে সেকেন্ড সেটটা, সেই সেকেন্ড সেটটা নিয়ে তোমরা বারবার আমাকে বলছিলে বারবার যে পুরো সেটটা যেন করে দেওয়া হয়। তো তোমাদের জন্য আমি আজকে একটু আলাদা করে, আলাদা বলতে যে তোমাদের জন্য টাইপ করা একেবারে নোট ঝকঝকা করবে, যে হাই কোয়ালিটি যারা নোটটা নিতে চাও তাহলে তোমরা আমাকে আমার দেওয়া নম্বরে মেসেজ করো, তোমরা কিন্তু পিডিএফ পেয়ে যাবে। আর আহ, যদি কারো মনে হয় যে না আমরা এখান থেকে পড়ে নিব, তো অবশ্যই তোমরা ভিডিও দেখে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে রাখো। আমি প্রত্যেকটা সাবজেক্ট, ইতিহাস কিছুদিনের মধ্যে দেখো সবটাই তোমাদের দিয়ে দেবো, অনেক কাজ চলছে। প্রত্যেকটা সাবজেক্ট তোমাদের কিন্তু পেয়ে যাওয়া এরকম সুন্দরভাবে। তো আমি এর আগের ভিডিওটা যেটা আপলোড করেছিলাম সেট ওয়ানের, সেটা ছিল, সেটা অনেক বড় একটা ভিডিও হয়ে গেছিল, যার জন্য আমি তোমাদের একটু আমি ভিডিওটাকে কম করার জন্য তোমাদের পিডিএফটাকে লিখে নিয়েছি। আর বারবার আমাকে দেখাতে হচ্ছে না, দেখো আমি কিন্তু বলছি না, তোমরা কিন্তু উত্তরগুলো দেখে নাও একটু, কারণ বলতে গিয়ে অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিওগুলো। তো তোমরা কিন্তু সঠিক উত্তর তোমরা দেখতে পাচ্ছ, সুন্দর করে দেখো যে সঠিক উত্তর কি রয়েছে, তোমরা কিন্তু সুন্দর করে দেখতে পাচ্ছ, কারণ আমি কিন্তু বলছি না। তোমরা কিন্তু যেগুলো হলুদ কালারে রং করা আছে তোমরা কিন্তু দেখে নাও। যে প্রথমের যে প্রশ্নের উত্তরটা সেটা হচ্ছে ঘ, 2 নম্বরেরটা হচ্ছে ক, তারপরে এরকম করে তোমরা দেখে নাও প্রত্যেকটাই। তারপরে ওটা হচ্ছে যে এখানে 3 নম্বরের যেটা, যে কৃষ্ণদাস পাল হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক, সম্পাদক যে কবে এটা করছে সেটা হচ্ছে যে 1861-তে। তো পরের প্রশ্ন দেখে নাও, যে 4 নম্বরেরটা, যে বিশপ কলেজ প্রতিষ্ঠিত হয়, এটা হচ্ছে খ নম্বর অপশনটা হচ্ছে 1820 খ্রিস্টাব্দে। এইভাবে তোমরা কিন্তু আস্তে আস্তে করে দেখে নাও, তোমরা এমসিকিউর উত্তরটা পরে আসছে, চলে আসছে দেখো, যে বিভাগ খ। এই বিভাগ খয়ে কিন্তু তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, প্রতিটি উম উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের। তো এখানে দেখতে পাচ্ছ দুই একে একটি বাক্যে উত্তর দিতে বলছে। দেখো 1 নম্বরের প্রশ্ন কি আছে, যে জওহরলাল নেহেরু তার মেয়ের ইন্দিরা গান্ধীকে যে চিঠি লিখেছিলেন তা কোন প্রেস থেকে আহ, পুস্তক আকারে প্রকাশিত হয়েছিল, এটা হচ্ছে এলাহাবাদ জার্নাল প্রেস থেকে। পরের প্রশ্ন, ভারত সভার সম্পাদক কে ছিলেন, সেটা হচ্ছে আনন্দ মোহন বসু। পরের প্রশ্ন দেখে নাও, তোমরা কিন্তু টেস্ট পেপারে দাগিয়ে নাও বা টেস্ট পেপারে লিখতে থাকো, তোমরা কিন্তু আমি পরপর তোমাদের দেখাতে থাকছি। যে ভারত সভার সম্পাদক কে করেছিলেন, এটা হচ্ছে আনন্দ মোহন বসু, কলকাতা। পরের প্রশ্ন দেখো 2-3, যে কলকাতা বিশ্ববিদ্যালয়কে গোল দিঘির গোলামখানা বলেছে বলে আখ্যায়িত করেছেন কে, এটা হচ্ছে ব্রাহ্মণ উপপাধ্যায়। পরের প্রশ্ন, ভারতের প্রথম মে দিবস কবে, মে দিবস কার নেতৃত্বে পালিত হয়, এটা হচ্ছে সিঙ্গারাভেল্লু চেট্টির নেতৃত্বে। পরের প্রশ্ন দেখে নাও, এখানে ঠিক ভুলগুলো নির্দেশ করছে, যে প্রথমেরটা হচ্ছে ভুল, তারপরেরটাও ভুল, তারপরেরটাও ভুল, তারপরেরটাও এখানে কিন্তু ভুল হচ্ছে। পরের প্রশ্ন দেখে নাও, এখানে যে ক স্তম্ভ সাথে খ স্তম্ভ, এখানে সরাসরি উত্তর করে দেওয়া হয়েছে, তোমরা কিন্তু টেস্ট পেপারে দাগিয়ে নাও। এখানে দেখো যে সঠিক উত্তরগুলো নির্বাচন করতে বলেছে, এখানে বিবৃতির সঙ্গে ব্যাখ্যা দেওয়া আছে। এখানে দেখো ব্যাখ্যাগুলো সুন্দর করে তোমরা দেখে নাও, কিন্তু আমি বলছি না বারবার। তোমরা কিন্তু অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিওগুলো, তার জন্য আপলোড করতে প্রচুর পরিমাণে সমস্যা হচ্ছে। তো দেখে নাও। তারপরে দেখো বিভাগ গ, এই জায়গার প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে, দেখো 1 নম্বরে আধুনিক ইতিহাস চর্চায় নাটকের গুরুত্ব লেখো। তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা যে সুন্দর করে ইতিহাস চর্চা বিভিন্ন কারণে নাটকের ইতিহাসে গুরুত্বপূর্ণ, যেমন হচ্ছে যে 1 নম্বর হচ্ছে নাটক থেকে সমকালীন মানব জীবনের বহু ঐতিহাসিক উপাদান যেমন সামাজিক টানাপোড়া, শোষণ, বঞ্চনা প্রতিচ্ছবি নাটকের মাধ্যমে পরিস্ফুটিত হতো। সেই সময়ে কিন্তু এই নাটকগুলো থেকেই কিন্তু প্রত্যেকটা ছবি কিন্তু তারা ফুটিয়ে তুলতো, খুবই ভালো একটা দিক ছিল। পরে দেখো 2 নম্বরে, কোনো সমাজে বিনোদন ও সংস্কৃতি সম্পর্কে জানতেও নাটক সাহায্য করতো। তারপরে দেখো 3 নম্বরের গুরুত্ব, দেখো নাটকের মধ্য দিয়ে কিভাবে জাতীয়তাবোধের উন্মেষ ঘটে তা নাটকের ইতিহাস চর্চার মধ্য দিয়ে জানা যায়, যেমন
নীল দর্পণ নাটক ভারতবাসীর মনে ঔপনিবেশিক সরকারের বিরোধ মানসিকতা গড়ে তুলতে সাহায্য করেছিল। এই নাটকগুলো থেকে মানুষ কিন্তু সচেতন হতে শুরু করেছিল। তারপরে দেখো পরের প্রশ্ন 3-2 দেখো যে ব্রিটিশ সরকার কেন সোমপ্রকাশ পত্রিকা বন্ধ করে দিয়েছিল? তো আমি তোমাদের এই উত্তরটা দেখে নাও, আমি উত্তরটা বলছি না। তারপরে দেখো আধুনিক ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে 1949 খ্রিস্টাব্দ কেন স্মরণীয় ছিল? খুবই খুবই গুরুত্বপূর্ণ এগুলো প্রশ্ন, কিন্তু তোমরা বইয়ে খুঁজতে খুঁজতে নোটে খুঁজতে খুঁজতে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে, তোমরা কিন্তু পাবে না। তো এখান থেকে তোমরা কিন্তু সরাসরি দেখে নাও। আর প্রত্যেকটা বড় থেকে ছোট প্রশ্ন, প্রত্যেকটা কোনো প্রশ্ন আমি তোমাদের ছাড়বো না যে প্রশ্নটা তোমাদের ছুটে গেছে। দেখে নাও পরের প্রশ্ন, একাডেমিক অ্যাসোসিয়েশন কে কি উদ্দেশ্যে গড়ে তোলেন? পরের প্রশ্ন দেখো, চাইবাসের যুদ্ধ কি? তারপরে দেখো যে তোমরা উত্তরটা কিন্তু দেখতে থাকো থামিয়ে থামিয়ে, বা কারো যদি মনে হয় যে আমি পিডিএফ নেব, অবশ্যই আমাকে মেসেজ করো বা ফোন করতে পারো তোমরা এই নম্বরে, কিন্তু তার জন্য কিছুটা পে করতে হবে তোমাদের এই পিডিএফ নেওয়ার জন্য। তো তোমরা দেখে নাও পরের প্রশ্ন, যে এলাকা চাষ বা নিজ আবাদি চাষ কি? তোমরা কিন্তু উত্তরটা দেখে নাও সঠিক উত্তর। তারপরে দেখো পরের প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মহারানী ঘোষণাপত্রকে প্রতিশ্রুতি ভঙ্গের অধ্যায় বলা হয় কেন? খুবই খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন দেখে নাও, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহকে কারা কেন জাতীয় বিদ্রোহ বলেছে? পরের প্রশ্ন দেখো যে 3-9 নম্বর প্রশ্ন, জাইলোগ্রাফি পদ্ধতি ও লাইনোটাইপ কি? পরের প্রশ্ন দেখো, কবে কি উদ্দেশ্যে গেটোর অ্যান্ড কং প্রতিষ্ঠিত হয়? পরের প্রশ্ন দেখে নাও যে হালি প্রথা কি? পরের প্রশ্ন দেখে নাও, ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয় কেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, বীরাষ্টমী ব্রত কে কেন পালন করা হয়? পরের প্রশ্ন দেখে নাও যে রেশমি রুমাল ষড়যন্ত্র মামলা কি? পরের প্রশ্ন দেখো, কেন ভারত বিভাজন অবশ্যম্ভাবী ছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখে নাও যে 3-16 নম্বর একেবারে লাস্ট প্রশ্ন এখানকার তোমাদের বিভাগের, যে দেশীয় রাজ্যগুলি কি কারণে ভারত ভুক্তি দলিলে স্বাক্ষর করে? এবারে তোমাদের কিন্তু বড় প্রশ্নগুলো তোমরা কিন্তু দেখতে পাবে। এখানে যে নম্বরটা তোমাদের দেওয়া আছে সেই নম্বর থেকে তোমরা ফোন করতে পারো বা মেসেজ করে পিডিএফটা নিতে পারো। তো তোমাদের পরের পার্টে চলে আসছি, দেখে নাও পরের পার্টে কি তোমাদের থাকছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে তোমাদের এবার পরের যে অংশটা সেটা হচ্ছে যে বিভাগ ঘ। এই বিভাগ ঘয়ে তোমাদের প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আমি তোমাদের দেখাবো, তোমরা দেখে নাও। এখানে যে 6টি প্রশ্নের উত্তর দাও, যে প্রতিটি বিভাগ উপবিভাগ থেকে একটি করে অবশ্যই নিতে হবে। তো এখানে যাই হোক তোমাদের সবগুলোই প্রশ্ন আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রথম যে প্রশ্ন 1 নম্বর 4-1 যে প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের অবদান লেখো। এই প্রশ্নটা তোমাদের দেখে নাও উত্তরটা। এখানে দেখো যে প্রশ্নটা এরকম ভাবেও আসতে পারে যে ডেভিড হেয়ার স্মরণীয় কেন, অথবা এরকম ভাবে আসে যে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের যে উদ্যোগ বা ভূমিকা ছিল সেটা লিখো। তো তোমরা দেখে নাও এখানে সবটা সম্পূর্ণটা তোমাদের উত্তর, যে আমি বলছি না, অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, তো তোমরা থামিয়ে দেখে নাও তোমরা, বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। পরের পেজে আসছে কিছুটা উত্তর, তোমরা পরের পেজটাও তোমাদের দেখাচ্ছি। তো তোমরা দেখে নাও পরের অংশটুকু। এখানে যে তোমরা দেখতে পাচ্ছ যেখান থেকে শুরু হচ্ছে পরের অংশটুকু দেখে নাও, যে সুন্দর করে তোমরা স্ক্রিনশটও নিতে পারবা। সেখান থেকে এই অবধি তোমাদের কিন্তু মন্তব্য অবধি তোমাদের কিন্তু লিখতে হবে। তোমরা কিন্তু দেখে নাও সুন্দর করে এই অবধি, এইখান থেকে তোমাদের কিন্তু লিখে শেষ করতে হবে, এখান থেকে তোমাদের লিখতে হবে। তো তোমরা দেখে নাও পরের প্রশ্নটা, মানে 2 নম্বরের প্রশ্নটা দেখো এবার, যে 2 নম্বরের প্রশ্নটা কি আছে, যে দেখো যে ধর্ম ও সমাজ সংস্কার আন্দোলনের বিজয় কৃষ্ণ গোস্বামীর অবদান কি ছিল? তো এখানে দেখো আমরা যে টপিকটা বা যে অধ্যায়টা আমরা পড়ছি সেটা পুরোটাই তার ধর্ম আর সমাজ সম্বন্ধেই কিন্তু আছে। সেই প্রশ্নটার উত্তরটা আমি তোমাদের দেখাচ্ছি, যে ওর সম্বন্ধে অন্যরকম ভাবেও প্রশ্ন আসতে পারে। তোমরা দেখে নাও এখানে যে প্রশ্নটা কেমন আছে। এখানে দেখো যে বিজয় কৃষ্ণ গোস্বামী সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এখানে সমস্ত জিনিসই তোমাদের দেওয়া আছে, তোমরা কিন্তু দেখে নাও সুন্দর করে। তোমরা কিন্তু আস্তে আস্তে করে লিখে নিতে পারো, একদিক থেকে সবগুলো রাখবা তো পড়তে তোমাদের সুবিধা হবে। তো আশা করছি তোমরা এইখান থেকে তোমরা করবা।
পরের প্রশ্নটা চলে আসছি। দেখো পরের প্রশ্নটা কি আছে, দেখো যে 3 নম্বরের প্রশ্নটা এবার হবে। 3 নম্বরের প্রশ্নটা আছে, দেখো 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহের চরিত্র লেখো। সাঁওতাল বিদ্রোহের চরিত্র চাইছে, চরিত্র। সাঁওতাল বিদ্রোহ আমরা জানি যে 1857-তে হয়েছিল। তো আমরা উত্তরটা দেখো কিভাবে আমরা তোমাদের দেখাচ্ছি, দেখো নাও যেখানে যে এই যে দেখো যে সাঁওতাল সাঁওতাল বিদ্রোহের চরিত্র আলোচনা করো। চরিত্র চাইছে, দেখো এখানে ভূমিকা, সাঁওতাল বিদ্রোহের চরিত্রগুলো দেখতে পাচ্ছ তোমরা। আস্তে আস্তে করে দেখে নাও সাঁওতাল বিদ্রোহের চরিত্রগুলো দেখে নাও, যে 1 নম্বর চরিত্র, 2 নম্বর, 3 নম্বর চরিত্র। আর এটা যেহেতু 4 মার্কের, তো অবশ্যই আমাদের 4টা পয়েন্ট অবশ্যই দিতে হবে। তো আরেকটা পয়েন্ট তোমাদের দেখাচ্ছি এখানে, এই যে এখানে দেখে নাও যে এখানে হচ্ছে 4 নম্বর পয়েন্টটা। তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও বা তোমরা কিন্তু আস্তে আস্তে করে লিখে নাও, তোমাদের এখান থেকে লিখতে হচ্ছে। এবার চলে আসবো আমরা পরের প্রশ্নটা। দেখো যে পরের প্রশ্নটা কি আছে 4 নম্বরের, দেখো যে নীল বিদ্রোহ সম্পর্কে শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি বুদ্ধিজীবী কি ভূমিকা আলোচনা করো। তো এখানে দেখো যে শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত যে ভূমিকা, আমাদের এখানে নীল বিদ্রোহ বলছে এখানে। তো আমরা এটা পেয়ে যাব কত পেজে, এখানে তোমাদের লিখে দেওয়া হয়েছে যে আমরা পেয়ে যাব এটা যে বিদ্রোহ শিক্ষিত মধ্যবিত্ত, এটা হচ্ছে চার যে 46 নম্বর পেজে আমরা কিন্তু পেয়ে যাব। চলো 46 নম্বর পেজে আমরা কিন্তু দেখে নিই যে উত্তরটা কেমন ভাবে তোমরা করবে। এখানে দেখো সুন্দর করে দেওয়া আছে, দেখো নীল বিদ্রোহের শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ের কি ভূমিকা, এই যে সরি নীল বিদ্রোহ শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ের ভূমিকা, এখান থেকে শুরু করে তোমরা চলে আসবা লিখতে লিখতে চলে আসবা লিখতে এখান থেকে তোমরা কিন্তু এই অবধি তোমরা কিন্তু লিখবা। এই অবধি লিখলেই তোমাদের 4 নম্বরের জন্য হয়ে যাবে সুন্দর করে। তোমরা কিন্তু অবশ্যই লিখতে থাকো আর ভিডিওগুলো দেখতে থাকো। পর তোমাদের প্রত্যেকটা ভিডিও আমি প্রত্যেক দিন, এরপর থেকে প্রত্যেক দিন তোমাদের কিন্তু আমি ভিডিও দিতে থাকবো। তোমরা কিন্তু দেখতে থাকো। দেখো পর এর পরের দিনই আবার পরের সেটটা তোমাদের আলোচনা করব। তো দেখে নাও এখানে আমাদের 4 নম্বর অবধি হলো। এবার 5 নম্বর দেখো, 5 নম্বরে বলেছে ছাপাখানা বাংলা শিক্ষা বিস্তারের কিরূপ পরিবর্তন এনেছিল। এটা আমরা পেয়ে যাব, পেজ নম্বর দেখাচ্ছে এখানে সি 83 নম্বর পেজে, যে ছাপাখানায় শিক্ষা বিস্তারে কিরূপ ভূমিকা ছিল। তো এখানে দেখো যে 5 নম্বরের যে প্রশ্নটা, যে ছাপাখানা বাংলা শিক্ষা বিস্তারের কিরূপ পরিবর্তন এনেছিল। তো এখানে আমাদের এইখানে প্রশ্নটা আমরা পেয়ে যাচ্ছি, দেখে নাও যে বাংলায় ছাপাখানার সঙ্গে শিক্ষা বিস্তারের কি সম্পর্ক ছিল বা কি পরিবর্তন হয়েছিল। তোমরা এখান থেকে তোমরা শুরু করে লিখতে শুরু করবে। তোমরা কিন্তু দেখে নাও যে পরপর তোমরা কিন্তু লিখতে থাকো আস্তে আস্তে করে সুন্দর করে ভালো করে তোমরা এই অবধি কিন্তু লিখবে, মূল্যায়ন পর্যন্ত তোমরা কিন্তু লিখবে। তো চলো পরের প্রশ্ন আমরা চলে যাই। যে দেখো যে জাতীয় শিক্ষা পরিষদ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এটা আমরা পেয়ে যাব 225 নম্বর পেজে। আমরা এখানে দেখো যে জাতীয় শিক্ষা পরিষদ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এখানে আমরা পেলাম খুঁজে, এখানে দেখে নাও এই যে জাতীয় শিক্ষা পরিষদ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এখান থেকে তোমরা শুরু করবে লিখতে, তোমরা আস্তে আস্তে করে লিখতে থাকো। দেখো তারপরে পটভূমি এখানে দিবে, অবশ্যই পয়েন্ট করবে। তারপরে দেখো যে অ্যান্টি সার্কুলার সোসাইটি, অবশ্যই পয়েন্ট করবে। তারপরে দেখো জাতীয় শিক্ষা পরিষদ গঠন, যে কয়েকটা পয়েন্ট তোমাদের দেওয়া আছে দেখে নাও। তারপরে এই যে জাতীয় শিক্ষা বিস্তার, আর এখানে দেখো মূল্যায়ন তোমাদের দেওয়া আছে। একটু অংশ তোমাদের কিন্তু পরের পেজে তোমাদের কিন্তু চলে যাচ্ছে, তো তোমরা একটু দেখে নাও এইটুকুটা পরের পেজে এইটুকুটা তোমরা কিন্তু এখান থেকে এইটুকুটা দেখে নাও। তারপরে দেখে নাও পরের প্রশ্ন কি আছে, চলো দেখি। যে দেখো আমরা এখান থেকে করলাম, তারপরে এটাই অবধি করেছি। তারপরে হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে হায়দ্রাবাদ যে রাজ্যটা সেটা কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয় সেটা আমরা পেয়ে যাব। পেজ নম্বর হচ্ছে
তো এখানে দেখতে পাচ্ছ যে হায়দ্রাবাদ যে রাজ্যটা সেটা কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হচ্ছে, তোমরা এই বইটাতে দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। এই যে যে হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল। তো এখানে দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা লিখতে শুরু করবে, পরপর তোমরা কিন্তু লিখতে থাকবে। তোমরা দেখে নাও ভালো করে, একেবারে সুন্দর করে। অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিতে পারো তোমরা, তোমাদের ওভাবেই দেখাচ্ছি যে তোমরা যেন স্ক্রিনশটটা নিতে পারো। তো এখানে পরের পেজে কিছুটা অংশ তোমাদের আছে, তোমরা এখান থেকে দেখে নাও। এই যে এখান থেকে এতটুকু তোমাদের কিন্তু লাস্ট আছে এই উত্তরটা। তো চলো পরের প্রশ্নটা আমরা দেখে নিই যে কি আছে। তারপরে দেখো যে স্বাধীনতা লাভের পর ভারতীয় রাজ্যকে ভাষার ভিত্তিতে পুনর্গঠনের জন্য কি কি প্রচেষ্টা করা হয়েছিল। এখানে এরকম ভাবে প্রশ্ন আসতে পারে যে ভারতীয় ভারতীয় যে হায়দ্রাবাদ রাজ্যটি, সরি, যে ভাষার ভিত্তিতে কিভাবে রাজ্যর পুনর্গঠন কিভাবে হয়েছিল, সেটাও তোমাদের এরকম ভাবেও প্রশ্ন আসতে পারে। তো তোমরা দেখে নাও, পরের পেজ নম্বর আমি বের করছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে স্বাধীনতা লাভের পর ভারতীয় রাজ্যগুলিকে ভাষার ভিত্তিতে পুনর্গঠনের জন্য কি কি প্রচেষ্টা করা হয়েছিল। তো তোমরা এখানে দেখে নাও যে স্বাধীনতার পর ভাষার ভিত্তিতে ভারত কিভাবে পুনর্গঠিত হয়েছিল। তোমরা এখান থেকে এতটুকু উত্তর লিখতে হবে, তোমরা দেখে নাও পরপর। আমি কিন্তু দেখাচ্ছি তোমাদেরকে, সুন্দর করে তোমরা কিন্তু লিখে নাও উত্তরগুলো। সবটা প্রশ্ন তোমরা কিন্তু পেয়ে গেলে এই ভিডিও থেকে, আর কোনো জায়গায় তোমাদের দেখতে হবে না, তোমরা কিন্তু ওই স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এবার চলে আসবো আমরা পরের যে বিভাগটা, বলতে বিভাগ 1 নম্বরের যে বিভাগটা, সেই বিভাগের প্রশ্নগুলো সবটাই তোমাদের দেখাবো। তো এবার দেখে নাও তোমরা বিভাগ 1তে কি কি প্রশ্ন তোমাদের রয়েছে। এখানে প্রথম যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা কিন্তু প্রচুর আমাকে খুঁজিয়েছে, যে পাওয়া যাচ্ছিল না, অনেক চেষ্টা করলাম, কারণ এই প্রশ্নটা কিন্তু কেটে কেটে প্রশ্নটা আছে। দেখো প্রশ্নটা কি আছে, যে 19 শতকের প্রথমার্ধে সতীদাহ বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও। প্রথমে পরিচয় চাইছে, তার সাথে দেখো দেওয়া হয়েছে যে রামমোহন রায় কিভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করে। এই প্রশ্নটা কিন্তু খুঁজতে খুঁজতে আমি একটা বইয়ে পেলাম, হুবহু প্রশ্নটা আছে, হুবহু প্রশ্নটা আছে। কিন্তু দেখো এখানে যে 19 শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও, রামমোহন রায় কিভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেন, এই প্রশ্নটা আছে। কিন্তু এখানে দেখো কি লেখা আছে, দেখতে পাচ্ছ তোমরা, দেখো নিজে করো লেখা আছে। এই বইটাতেও কিন্তু উত্তর আমি পেলাম না, কিন্তু প্রশ্নটা হুবহু আছে কিন্তু উত্তরটা নেই। কিন্তু তোমাদের জন্য শুধুমাত্র তোমাদের জন্য অনেক খেটে খেটে তোমাদের জন্য প্রশ্নর হুবহু উত্তর কিন্তু আমি বের করেই ছেড়েছি তোমাদের দেখো দেখানোর জন্য। তোমাদের এখানে আমি একটা বই আমার ছিল আগে থেকে, দেখো এখানে তোমাদের দেখানোর চেষ্টা করছি, কারণ আমার ক্যামেরাতে জায়গা হচ্ছে না বইটা দেখানোর। তো যথেষ্ট বড় বইটা আছে, তো একটু কষ্ট হচ্ছে তোমাদের, আশা করছি দেখো দেখতে, কারণ দেখানোর চেষ্টা করছি। এই যে দেখো, আহ, তোমরা দেখো প্রশ্নটা এখানে দেওয়া হয়েছে যে 19 শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও। রামমোহন রায় কিভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেন। তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো উত্তর, যেখান থেকে শুরু করে এই সমস্ত কিছু তোমাদের কিন্তু লিখতে হবে। আর কোথাও কিন্তু এই বইয়ের এই প্রশ্নের, অন্তত এই প্রশ্নের উত্তরটা কিন্তু তোমরা কোথাও পাবে না। তোমরা আস্তে আস্তে করে তোমরা দেখে নাও, যে আমি বইটা যথেষ্ট বড়, আমার এখানে জায়গা ধরছে না যে আমি তোমাদের দেখাবো। তো তোমরা দেখে নিতে পারো এখান থেকে আস্তে আস্তে করে, এতটুকু সুন্দর করে তোমরা কিন্তু লিখে নাও। আমি অনেকক্ষণ তোমাদের জন্য রাখছি। তোমরা আমার মানে অসুবিধা হচ্ছে বলতে, যে জায়গা হচ্ছে না বইটার, দ্বারাও একটু আমি ভালো করে দেখাই তোমাদের। দেখানো অসুবিধাই হচ্ছে, বইটা দেখাচ্ছি, দাঁড়াও একটু। এইখানে এবার দেখো, তো তোমরা দেখতে পাচ্ছ এবার, দেখো এবার হয়তো আশা করছি তোমরা দেখতে পাচ্ছ বোধহয়। তো দেখো এখানে যে 19 শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও, রামমোহন রায় কিভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনে সাফল্যমণ্ডিত করে। এখান থেকে উত্তর শুরু করে তোমরা দেখে নাও আস্তে আস্তে করে, থামিয়ে থামিয়ে।
তোমরা দেখে নাও এখান থেকে শুরু করে তোমাদের উত্তরটা কিন্তু, কারণ এটা বড় প্রশ্ন 8 মার্কের, এইখান থেকে শুরু করে চলে আসছে এই জায়গাতে এসে তোমাদের উত্তরটা শেষ হচ্ছে। এই উত্তরটা তোমরা কিন্তু কোনো বইয়ে কিন্তু পাবে না, কারণ এটা একটা সরকারি বই, আর এই বইটা অনেকের কাছে নেই। কারণ এটা হচ্ছে একটা বোর্ডের বই, বোর্ড থেকে দেওয়া হয়েছে এই বইটা। তোমরা কিন্তু এই বইটা কিনেও পাবে না। তো তোমরা দেখে নাও এই উত্তরটা, কারণ এটা হচ্ছে একটা সরকারি বই। সেই সরকারি বই থেকে তোমাদের আমি অনেক খুঁজে খুঁজে কারণ এটা বোর্ডের নির্দেশিকা, যে বোর্ডের নির্দেশিকার বই, যে বোর্ড কিভাবে উত্তর চাই, দেখো এখানে সুন্দর করে তোমাদের দেওয়া হয়েছে যে বোর্ড নির্দেশিত এটা বই, কারণ এটা আহ, আহ, কোনো কিনে বই নেই, কিনে পাওয়া যাবে না এই বইটা। তার জন্য তোমরা কিন্তু উত্তরটা দেখে নিতে পারো, এখানে ভালো করে দেওয়া হয়েছে। তো চলো পরের প্রশ্নটা আমি তোমাদের দেখাই। দেখতে পাচ্ছ এটা সরকারি বই একটা, এই যে দেখতে পাচ্ছ। তো চলো পরের প্রশ্নটা পরের প্রশ্নটা দেখে নাও, খুবই গুরুত্বপূর্ণ। দেখে নাও এই যে কি আছে 2 নম্বর প্রশ্নটা, যে সংক্ষেপে মহাবিদ্রোহের 1857 চরিত্র বিশ্লেষণ করো। তো এটা আমরা পেয়ে যাচ্ছি, এই যে দেখো, যে তোমরা দেখতে পাচ্ছ কিনা, এই যে 1857 মহাবিদ্রোহ, আর কি বলেছে তার চরিত্র, সংক্ষেপে মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। তোমরা সুন্দর করে দেখে নাও, কারণ এই বইটা ছোট আছে, তোমাদের দেখতে অসুবিধা হবে না। তোমরা সম্পূর্ণটা উত্তর কিন্তু ভালো করে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দেখে নাও উত্তরটা। পরের পেজে কিন্তু অর্ধেকটা উত্তর আছে, দেখো পরেরটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখো সুন্দর করে দেখে নাও। আস্তে আস্তে করে তোমরা লিখতে থাকো, পরপর ভিডিও তোমরা পেতে থাকবে, আর প্রত্যেকটা ভিডিও তোমরা পাবে। শুধু ইতিহাস নয়, তোমাদের এর পরের দিন আমি ভূগোলটাও তোমাদের আপলোড করতে থাকবো, তোমরা দেখে নিবে। তো এবার আমরা পরের প্রশ্নটা দেখে নাও, যে 3 নম্বরের যে প্রশ্নটা কি আছে, যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল, যে নারীরা কিভাবে অংশগ্রহণ করেছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়, সেইখানে সেই প্রশ্নটা দেখে নাও। এটাও কিন্তু ছোট বই তোমাদের পেয়ে গেছি, দেখো যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের নারী, যে এই যে দেখো বঙ্গভঙ্গ বিরোধী 1905-এ চালু হচ্ছে। তো এখানে পরের পেজে উত্তরগুলো আছে, তোমরা দেখে নাও।